দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাচ্ছি, তোমরা তাই স্কিপ না করে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো যদি এই অধ্যায় থেকে 5-5 পেতে চাও। আমার পড়ানোর ধরনই এরকম, আমি বইয়ের কোনো জায়গা বাদ দিই না, কারণ কি বলতো, জানতে গেলে বুঝতে গেলে তোমাদেরকে গোটা বইটাকেই জানা উচিত, ঠিক আছে? তাহলে তোমাদের বইয়ের বাইরে কোনো প্রশ্ন তো হচ্ছে না, তাহলে তোমাদের কাছে কোনো ভয়ের থাকছে না যে কমন আসবে কিনা। কমন নিজে তৈরি করে নিতে হয়, কমন কিন্তু কেউ দেয় না, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। আজকে তোমাদের এর আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে আমরা ধ্রুবক, তারপরে গ্রাহক, এই সমস্ত বিষয় নিয়ে জানবো। তারপরে কিন্তু আমরা এক এক করে প্রত্যেকটা কী করবো, প্রত্যেকটা যৌগিক বচনকে জানবো। তাহলে দেখো, গ্রাহক আর ধ্রুবক কাকে বলে? খুব সহজভাবে এসিকিউ এর জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লিখে রাখতে পারো, ভিভিআই। আর এইগুলো, এই যে সংখ্যাগুলো আছে এগুলোই তোমরা তুলে দিতে পারো, কিন্তু তোমাদের এগুলোতেই নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? 1 নাম্বারের জন্য প্রশ্ন আসবে গ্রাহক। তাহলে গ্রাহকটা কি? যে কোনো বচনে পদের পরিবর্তে অথবা সত্তাপেক্ষক বচনের অঙ্গ বচনের পরিবর্তে যে চিহ্ন বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বলা হয় কি বলতো? গ্রাহক। মনে রাখবে যে একটা বচনে যে পদ থাকছে, বচনে পদ থাকছে, দেখো যেমন আমরা নিরপেক্ষ বচন করেছি সকল মানুষ হয় মননশীল, তো সকল মানুষ হয় মননশীল, এখানে মানুষ একটা পদ, উদ্দেশ্য পদ, আর হচ্ছে মননশীল একটা পদ। এই মানুষ আর মননশীল, যখন এই পদগুলোর পরিবর্তে আমি কি করছিলাম, আমি এসপি ব্যবহার করছিলাম। তো যখন এসপি ব্যবহার করছিলাম তখন মনে রাখতে হবে তখন কি তাদের যে পরিবর্তে যে আমি চিহ্নটা ব্যবহার করছি, যে জিনিসগুলো ব্যবহার করছি, তাদেরকেই বলা হয় কি বলতো, যে চিহ্ন বা প্রতীকটা ব্যবহার করছি সেটাই হচ্ছে গ্রাহক। সেটা কি? গ্রাহক। তাহলে সকল এস হয় পি লিখেছিলাম, আমি লিখেছিলাম কিনা, সকল মানুষ হয় মননশীল, সকল এস হয় পি, এ বচন ছিল। তাহলে আর অথবা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেমন এই যে যৌগিক বচন, যৌগিক বচন কিভাবে গঠিত হয়? যৌগিক বচন হচ্ছে বিভিন্ন অঙ্গ বচন নিয়ে গঠিত হয়, আর যখন ওই অঙ্গ বচনগুলোর পরিবর্তে কোনো চিহ্ন বা প্রতীক আমি ব্যবহার করব, সেটাই হচ্ছে আমাদের কিন্তু কি? গ্রাহক, ঠিক আছে? সেটাই কি গ্রাহক। যেমন আমি যে যদি পি তাহলে কি, যদি রাম আসে তবে শ্যাম আসবে, তাহলে দেখো যদি তাহলে মাঝখানে দেখো আমরা পি কিউ ব্যবহার করেছি, তাহলে এগুলোই হচ্ছে কিন্তু কি? গ্রাহক। এগুলো কিন্তু গ্রাহক, ঠিক আছে? মনে থাকবে কথাটা। তা গ্রাহক কাকে বলে? যদি তোমরা এসিকিউ প্রশ্ন অ্যাটেন্ড করতে চাও এই লাইনটা মনে রাখবে, যে কোনো বচনে পদের পরিবর্তে অথবা সত্যাপেক্ষক বচনের কি অঙ্গ বচনের পরিবর্তে কি করা হচ্ছে, যে চিহ্ন বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বলা হয় কি? গ্রাহক। তাকে কি বলা হয়? গ্রাহক বলা হয়, ঠিক আছে? কথাটা মাথায় রাখবে। এই গ্রাহকগুলো শুধুমাত্র অঙ্গ বচনের ক্ষেত্রে নয়, পদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে? আমাদের যে গ্রাহক, এই গ্রাহক শুধু অঙ্গ বচনের ক্ষেত্রে না, আমাদের কিন্তু পদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে, আমরা করে এসেছি অলরেডি, তাই না? তো দেখো, এই গ্রাহককে, যুক্তিবিজ্ঞানে গ্রাহককে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। কত ভাগে? 2 ভাগে। এর আগেও অনেক ভিডিওতে এগুলো আলোচনা হয়ে গেছে। পদগ্রাহক আর কি বচন গ্রাহক। কারণ কিছুক্ষণ আগেই লাইনটা বললাম যে গ্রাহকগুলো শুধুমাত্র কিন্তু অঙ্গ বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, গ্রাহক কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? পদের। এই জন্য তার মানে বচনের ক্ষেত্রে গ্রাহক আলাদা, আর হচ্ছে পদের ক্ষেত্রে গ্রাহক আলাদা। তাহলে এখানে আমরা জানবো আজকে আগে পদগ্রাহক কি। কি গ্রাহক? পদগ্রাহক। তাহলে পদগ্রাহক কাকে বলে? এটাও তোমাদের এসিকিউ প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো বলছে কোনো এস নয় পি, তখন এস ও পি হলো পদগ্রাহক প্রতীক। এই যে যখন বলছি কোনো এস নয় পি, যখন এই যে এটা বলছি তখন কিন্তু এস আর পি হচ্ছে কিন্তু কি বলতো, আমাদের কিন্তু পদগ্রাহক। কি গ্রাহক? পদগ্রাহক। কেন? কারণ এক্ষেত্রে এস এবং পি কি তা আমরা জানি না, আমরা কিন্তু এখানে জানি না যে এস আর পিটা কি। কিন্তু এসের স্থানে যদি আমি মানুষ বসাই, এই যে এসটার স্থানে যদি আমি, যেমন এখানে বলছে কোনো এস নয় পি, এবার আগে কোনোটা লিখে নিই, কোনো, তারপরে এখানে আমরা এটা বাকি রাখছি, তারপরে এখানে নয়, তাই এখানে খালি রাখছি। তাহলে যখন এস আর পির জায়গায় আমি বসাবো, এসের জায়গায় আমি মানুষ বসালাম, তাহলে কি হলো? কোনো মানুষ হয়ে গেল। তারপরে নয়, এবং কি বললাম? পি এর স্থলে পশু বসালাম, তাহলে এখানে বসালাম পশু। কি বসালাম? পশু। বসালে আমরা যে বচনটি পাই তা হলো কোনো মানুষ নয় পশু, ঠিক তাই? এই বচনটা কিন্তু আমরা পেলাম কিনা? পেলাম। এবারে বলছে এক্ষেত্রে এস এবং পি কে বর্ণপ্রতীক বলা হয়, এগুলোকে বর্ণপ্রতীক বলা হচ্ছে। এস আর পি কি? বর্ণপ্রতীক। এবং এস ও পি এই দুটি বর্ণ হলো যথাক্রমে উদ্দেশ্যপদ এবং বিধেয় পদের প্রতীক। এখানে কিন্তু এই যে এসটা কি বোঝাচ্ছে? উদ্দেশ্যপদটাকে বোঝাচ্ছে, আর পিটা হচ্ছে কি, কাকে বোঝাচ্ছে? বিধেয় পদটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? মনে রাখবে। তাহলে মনে রাখার জন্য এস পি কেবল পদই গ্রহণ করতে পারে, বচনকে গ্রহণ করতে পারে না। আর এই যে এসপি যে আমরা চিহ্নটা ব্যবহার করছি, এগুলো কিন্তু শুধু কিসের জন্য বলো
বলতো? আমরা আমরা এই যে কোন গ্রাহকের জন্য? পদগ্রাহকের জন্য। পদগ্রাহকের জন্য মনে রাখতে হবে এসপি হলো পদগ্রাহক প্রতীক। তাহলে এসপিকে পদগ্রাহক প্রতীক কেন বলা হচ্ছে? ভালো করে মনে রাখবে, পদগ্রাহক প্রতীককে কিন্তু ইংরেজি ক্যাপিটাল লেটারে লেখা হয়। দেখো পদগ্রাহক দুখানে এসপি যে লেখা হয়েছে, এসপিগুলো কিন্তু ক্যাপিটাল লেটার। তাহলে ভালো করে মনে রাখবে যে পদগ্রাহক সর্বদাই ইংরেজি ক্যাপিটাল লেটার হবে। কোন লেটার হবে? ক্যাপিটাল। যখনই দেখবে ইংরেজি ক্যাপিটাল লেটার লেখা আছে, তার মানে সেটা পদগ্রাহক। এবারে আমরা যাব বচন গ্রাহক। চলো দেখো বচন গ্রাহক। বচন গ্রাহক দেখো, এই বচন গ্রাহককে যদি ভালো করে দেখো তাহলে কি থাকছে? যখন বলা হয় যদি পি তাহলে কিউ, এই যে এইটুকু দেখো, তখন পি আর কিউ এখানে কি? বচন গ্রাহক প্রতীক। কেন কি? কারণ পি ও কিউ এর স্থলে যে কোনো বচন বসানো হয়, তাহলে কি হবে? পি কিউ যে কোনো বচনে গ্রহণ করতে পারে। এই পি আর কিউ এর জায়গায় তুমি যে কোনো বচন বসাও, সেখানে কিন্তু পি আর কিউ কি করবে? সেই বচনে গ্রহণ করতে পারবে। যেমন পি এর জায়গায় যদি আমি বসি আমি পরিশ্রম করি, কিউ এর জায়গায় যদি আমি বসাই আমি সফল হব। তাহলে কি হবে? যদি আমি পরিশ্রম করি, তাহলে আমাদের বাক্যটা কি দাঁড়াচ্ছে দেখো, এই যে এখানে লেখা আছে যদি আমি পরিশ্রম করি তাহলে আমি কি হব? সফল হব। যখনই আমি ওই পি আর কিউ এর জায়গায় আমি সুন্দর করে বসালাম, তখনই কিন্তু আমার এই যে বচনটা কিন্তু তৈরি হয়ে গেল, একটা যৌগিক বচনটা তৈরি হয়ে গেল। ঠিক আছে? আর মনে রাখতে হবে নব্যযুক্তি বিজ্ঞানের যুক্তির অন্তর্গত বচন প্রতীক হিসাবে ইংরেজি ছোট হাতের অক্ষর পি কিউ আর এস টি প্রভৃতি বর্ণগুলি ব্যবহার করা হয়। বচন গ্রাহক হিসাবে কিন্তু ইংরেজি স্মল লেটারগুলোকে ব্যবহার করা হয়, আর পদগ্রাহক হিসাবে কিন্তু ইংরেজি ক্যাপিটাল লেটারগুলোকে ব্যবহার করা হয়। তাই ভালো করে মাথায় রাখতে হবে যে আমাদেরকে কিন্তু পদগ্রাহক মানে ইংরেজি ক্যাপিটাল লেটার, আর বচন গ্রাহক মানে ইংরেজি স্মল লেটার। ঠিক আছে? তাহলে আমি এই বচন গ্রাহকের পরিবর্তে কিন্তু যে কোনো বচনকে এখানে গ্রহণ করাইতে পারি, অবশ্যই সেটা কিন্তু একটা যৌগিক বচনে পরিণত হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে জানলাম গ্রাহক কি, আমরা জানলাম গ্রাহক কত প্রকার, এবং বচন গ্রাহক পদগ্রাহক কাকে বলে। ঠিক আছে? সুন্দর করে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা পড়বে, আর পড়লে পরেই তোমাদের কিন্তু এখান থেকে নাম্বার আসবেই, পাবেই। এবারে ধ্রুবক কি জানবো? ধ্রুবক আমরা বলেছিলাম যে এর আগের একটা কনসেপ্ট হচ্ছে ধ্রুবক। ধ্রুবক কি? যৌগিক বাক্যের ক্ষেত্রে দুটি বা তার বেশি সরল বাক্যকে যুক্ত করার জন্য এবং অথবা যদি তাহলে যদি এবং কেবল যদি প্রভৃতি শব্দ সমষ্টির যোজক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে ভালো করে মনে রাখবে যে যখন আমরা একটা যৌগিক বচন গঠন করি, সেই যৌগিক বচন গঠন করার সময় আমাদের একাধিক সরল বাক্যের দরকার পড়ে, একাধিক সরল বাক্য দরকার পড়ে। সেখানে সেই একাধিক সরল বাক্যকে আমরা যুক্ত করি। যেমন এই বাক্যটাকে যুক্ত করেছি যদি তাহলে দিয়ে, দেখো আছে না যদি তাহলে দিয়ে। তাহলে কি করছি? একাধিক বাক্যকে যুক্ত করার জন্য আমরা মাঝখানে এবং অথবা যদি তাহলে, তারপরে হচ্ছে কি যদি এবং কেবল যদি, এই জাতীয় শব্দকে ব্যবহার করছি তো। প্রতীকী যুক্তিবিজ্ঞানে এই সাংকেতিক যুক্তিবিজ্ঞানে এইসব যোজকের পরিবর্তে আমরা এই যে এই চিহ্নগুলোকে ব্যবহার করি, ডট, ভেল, তারপরে হচ্ছে হর্ষু, রিভলভার প্রভৃতি চিহ্নগুলোকে ব্যবহার করি তো। যোজক, জ্ঞাপক এই চিহ্নগুলিকে ধ্রুবক বলা হয়। তাহলে আমরা সাংকেতিক যুক্তিবিজ্ঞানে যোজকের পরিবর্তে এই যে এবং, তারপরে যদি এবং কেবল যদি, যদি তাহলে, এই যে শব্দগুলো, এগুলোকে আমরা যোজক বলেছিলাম, তাই না? এই যোজকের পরিবর্তে আমরা যে চিহ্নগুলোকে ব্যবহার করব তাদেরকেই বলা হয় ধ্রুবক। তাদেরকে কি বলা হয়? ধ্রুবক বলা হয়। মনে থাকবে কথাটা। আর পদের পরিবর্তে পদগ্রাহক, আর হচ্ছে বচনের পরিবর্তে যেগুলো ব্যবহার সেটা হচ্ছে বচন গ্রাহক বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা এই চিহ্নগুলোকে ব্যবহার, অর্থাৎ ধ্রুবক হলো যোজকের পরিবর্তে ব্যবহৃত চিহ্ন। তাহলে মনে রাখতে হবে আমি যোজকের পরিবর্তে যে চিহ্নগুলোকে ব্যবহার করছি সেগুলোই হচ্ছে আমার ধ্রুবক। অন্যভাবে বলা যেতে পারে, কিভাবে বলতো? যুক্তির আকারকে নির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য যেসব প্রতীককে অপরিবর্তিত রাখতে হয় তাদের বলা হয় ধ্রুবক। অন্যভাবে এটাও তোমরা লিখতে পারো যে যুক্তির আকারকে নির্দিষ্ট রাখার জন্য, নির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য যেসব প্রতীককে আমি পরিবর্তন করব না, পরিবর্তন করা যাবে না, তাদেরকে বলা হয় কি বলতো? ধ্রুবক। যেমন গোলাপ ফুল লাল এবং জবা ফুল লাল। তাহলে এখানে যদি আমি গোলাপ ফুল লাল এটার জন্য, আর এটার জন্য যদি আমি কি করি, এটার জন্য পি, এটার জন্য কিউ নেই, আর এবং এর পরিবর্তে আমার যে চিহ্নটা হয় সেটা হচ্ছে ডট। তাহলে আমার সংকেতের আকারে কিন্তু এই গোটা বচনটা, গোটা যৌগিক বচনটা কিন্তু আমি প্রকাশ করে ফেললাম। ঠিক আছে? এই হচ্ছে কিন্তু তোমাদের অনেকগুলো কনসেপ্ট এখানে ক্লিয়ার করানো হয়ে গেল। ঠিক আছে? আরও কিছু আছে দেখি, সেগুলো আমরা একটু ভালো করে জেনে নেব। তাহলে আমরা জানলাম এগুলো কিন্তু পড়বে তোমরা অবশ্যই। ধ্রুবক কাকে বলে, বচন গ্রাহক কাকে বলে, পদগ্রাহক কাকে বলে, এগুলো সত্যি তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বে, না হলে কিন্তু পরীক্ষা কিন্তু বুঝতে পারবে না পরীক্ষায়। ঠিক আছে? চলো দেখো এবারে আরও দুটো কনসেপ্ট, যেমন সত্তাপেক্ষক। এই অধ্যায়ের নামই হচ্ছে সত্তাপেক্ষক। তো এই সত্তাপেক্ষক কথাটার মানে কি, বা অপেক্ষক কথার মানে কি, এই সমস্ত কিছু একটু ভালো করে জেনে নিয়ে ডিটেলস দেখো। তোমাদেরকে আমি পড়াচ্ছি ডিটেলস পড়াচ্ছি, যাতে তোমাদের কোনো প্রশ্ন ছাড়া না পড়ে। ঠিক আছে? তাহলে দেখো কি বলেছে। অপেক্ষক,
অপেক্ষক কথাটি যুক্তিবিজ্ঞানীরা গণিত শাস্ত্র থেকে গ্রহণ করেছেন। এই যে অপেক্ষক কথাটা, এটা যুক্তিবিজ্ঞানের কোথা থেকে নিয়েছে? গণিত শাস্ত্র থেকে। মূলত বীজগণিতে অপেক্ষকের ধারণা পাওয়া যায়। বীজগণিতে আমরা কিন্তু অপেক্ষকের ধারণা পাই, যা তার সত্য মূল্যের বা মানের জন্য অন্যের উপর নির্ভর করে, তাকে অপেক্ষক বলে। তাহলে অপেক্ষক কাকে বলে? এটা যদি এক কথা তোমাদের মনে রাখার দরকার পড়ে, তাহলে এই লাইনটাকে মনে রাখতে হবে যে যা কি করে, কোনো একটা জিনিস কি করে নিজের সত্য মূল্যের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করছে। যেমন অপরাধী, তার অপরাধ, সে যে অপরাধ করেনি, সে নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য অন্য কারোর উপর নির্ভর করছে, তাকে বলা হবে অপেক্ষক। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে কি বলেছে, যা তার সত্য মূল্যের বা মানের জন্য অন্যের উপর নির্ভর করে তাকে অপেক্ষক বলে। যেমন এক্স যদি তার মানের জন্য ওয়াই এর উপর নির্ভর করে, তাহলে বুঝতে হবে যে এক্স হলো ওয়াই এর অপেক্ষক। এক্স হলো কি? ওয়াই এর অপেক্ষক। এটা মাথায় রাখতে, উদাহরণস্বরূপ এক্স ইজ ইকুয়াল টু 4y প্লাস 2, এটা। তাহলে এই ক্ষেত্রে এক্স এর মূল্য কি হবে তা একান্তভাবে নির্ভর করে কার উপরে? ওয়াইয়ের উপরে। কারণ ওয়াইয়ের মান যদি ওয়াইয়ের মান বা মূল্য কি হবে তার উপর। ঠিক আছে, অর্থাৎ ওয়াই এর মূল্যের উপর এক্স এর মূল্য নির্ভর করছে। তাহলে দেখো যে এক্স ইজ ইকুয়াল টু 4y প্লাস 2, এখানে 4y প্লাস 2, এখানে যদি ওয়াইয়ের মানটা আমি জানি তাহলে এক্স এর মানটা আমি বের করতে পারবো আরামসে। তাহলে দেখো এখানে তো ওয়াইয়ের এক্স এর মানটা নির্ভর করছে কার উপরে? ওয়াইয়ের উপরে। তাহলে এটাই সংজ্ঞাটা বলেছে যে অপেক্ষক কি? যা তার সত্য মূল্য, যা তার নিজের সত্য মূল্যের জন্য অন্য কোনো কিছুর উপরে কি করে? অপেক্ষা করে, অন্য কোনো কিছুর উপরে নির্ভর করে। ঠিক আছে, তাহলে দেখো অর্থাৎ ওয়াই এর মূল্যের উপর নির্ভর করছে। তো কি বলছে? যেমন ওয়াই এর মান যদি কি হয়? 3 হয়, তাহলে দেখো ওয়াই এর মান যদি 3 হয় তাহলে কি হচ্ছে? এক্স ইজ ইকুয়াল টু 4y প্লাস 2, এটা ছিল। তাহলে ওয়াই এর মান যদি কি হয়? 3 হয়, তাহলে কি হবে? 4 ইন্টু 3 প্লাস 2, তাহলে 3 4 12, 12 যোগ 2 তাহলে সমান 14। তাহলে এক্স এর মান কত এসছে? 14 আসছে না? দেখো এক্স এর মান হবে 14। তাহলে দেখো ওয়াই এর মানের উপর নির্ভর করে কিন্তু এক্স এর মানটা দাঁড়াচ্ছে। আর ওয়াই এর মান যদি কথার কথা ওয়াই এর মান যদি অন্য হয়, ওয়াই এর মান ধরো 4 হলো, তাহলে দেখো কি হবে? 4 ইন্টু 4 প্লাস 2, তাহলে 16, 16 2 18, এটা হচ্ছে এক্স এর মান। তাহলে দেখো ওয়াই এর মানের উপরে নির্ভর করে কিন্তু এক্স এর মানটা কিন্তু কি হচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে এক্স এর মূল্যটা কি হচ্ছে? কার উপর নির্ভর করছে? ওয়াই এর মূল্য অপেক্ষা করছে। এই জন্য এখানে এক্স হলো ওয়াই এর অপেক্ষক বলা যাবে। তাহলে অপেক্ষক কাকে বলে? যা কি করে নিজের সত্য মূল্যের জন্য বা মানের জন্য অন্যের উপর নির্ভর করে তাকে বলা হয় অপেক্ষক, মানে অপেক্ষা করা। অপেক্ষক কথার মানে এক কথা হচ্ছে অপেক্ষা করা, তাকে বলা হয় অপেক্ষক। সত্যাপেক্ষক তাহলে কি বলে? সত্যাপেক্ষক তাহলে কি বলে দেখো, সত্যাপেক্ষক কথাটা কি দেখে নাও। কি বলেছে? যুক্তিবিজ্ঞানে যেসব অপেক্ষক ব্যবহৃত হয় তাদের মধ্যে একটি হলো সত্যাপেক্ষক। তাহলে যুক্তিবিজ্ঞানে যে আমরা যেসব সত্যাপেক্ষক অপেক্ষক জানতে পারি তাদের মধ্যে একটা হচ্ছে কি বলতো? একটা হচ্ছে সত্যাপেক্ষক। সত্য যোগ অপেক্ষক ইজ ইকুয়াল টু কি? সত্যাপেক্ষক। অর্থাৎ যে বচনের অঙ্গবাক্যের সত্যমূল্য দেওয়া থাকলে বা জানা থাকলে বচনটির সত্যমূল্য সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায় তাকে বলা হয় সত্যাপেক্ষক। কি বলেছে? যে বচনের অঙ্গবচন, একটা যৌগিক বচনে কি থাকে? একাধিক অঙ্গবচন থাকে। তো তার যদি অঙ্গবচনগুলোর সত্যমূল্য আমি জানতে পারি তাহলে দেখা যাচ্ছে গোটা বচনটার সত্যমূল্য আমি জানতে পারছি, সেটাই হচ্ছে সত্যাপেক্ষক। তাহলে একটা বচনের, একটা গোটা বচনের সত্যমূল্য নির্ভর করছে তার অঙ্গবচনগুলোর উপরে, তার অঙ্গবচনের সত্যমূল্যের উপর নির্ভর করছে গোটা বচনটার। ঠিক আছে, এটাই। যেমন প্লেটো হন একজন গ্রিক ও বুদ্ধিবাদী, গ্রিক দার্শনিক। দার্শনিক কথাটা হবে গ্রিক দার্শনিক এবং বুদ্ধিবাদী দার্শনিক। এই যৌগিক বচনটি একটি সত্যাপেক্ষক, এটা একটা সত্যাপেক্ষক। কি করে? কারণ এই বচনটির সত্যতা বা মিথ্যাত্ব তার অন্তর্গত। এক হচ্ছে প্লেটো হন একজন গ্রিক, হ্যাঁ, এবং প্লেটো হন একজন বুদ্ধিবাদী। এই অঙ্গবচন দুটির সত্যতা বা মিথ্যাত্বের উপর নির্ভর করছে। এই দুটো যে অঙ্গবচন আছে এই গোটা বচনটার তার সত্য মিথ্যার উপর নির্ভর করছে কিন্তু এই গোটা বচনটার সত্যমূল্য। সুতরাং বলা যায় বিভিন্ন প্রকারের যোজক দ্বারা গঠিত যে যৌগিক বচনের সত্যতা বা মিথ্যাত্ব কেবলমাত্র তার অন্তর্গত অঙ্গবচনগুলির সত্যতা বা মিথ্যাদের উপর নির্ভর করে, তাকেই সত্যাপেক্ষক বলে। তাহলে যখন কি হচ্ছে, বিভিন্ন যে যৌগিক বচনগুলোতে হচ্ছে তাদের যে সত্যতা বা মিথ্যাত্ব কেবলমাত্র কোথায় কার উপর নির্ভর করছে বলো তো? নির্ভর করছে হচ্ছে তাদের যে অঙ্গ বাক্যগুলোর উপরে, তাদেরকে বলা হয় সত্যাপেক্ষক। সত্য যোগ অপেক্ষক ইজ ইকুয়াল টু সত্যাপেক্ষক। যখন কি হচ্ছে একটা যৌগিক বচনের সত্যমূল্যটা কি হচ্ছে তার অঙ্গ বাক্যগুলো বা অঙ্গ বচনগুলোর উপর নির্ভর করছে, তখন কি হচ্ছে, তখন তাকে সত্যাপেক্ষক বলা হচ্ছে। কি বলা হচ্ছে বলতো? সত্যাপেক্ষক বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এ পর্যন্তই রাখছি। এর পরের দিনের ভিডিওতে আরও সুন্দর টপিক নিয়ে আলোচনা করবো। পরপর এই অধ্যায় পরপর যতগুলো জিনিস প্রয়োজন সবগুলো জিনিস আলোচনা করবো এবং আমরা লজিকগুলোকে খুব ভালোভাবে শিখব।
তাহলে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ভিডিওগুলোকে শেয়ার করবে। তোমাদের আশা করছি খুব উপকারে আসছে ভিডিওগুলো এবং সুন্দরভাবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারছে। ঠিক আছে, যে জায়গাগুলো অসুবিধা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও। আমার পার্সোনাল নাম্বার তোমাদের দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কারণ আমার অফলাইন ব্যাচের যে ভাই বোনেরা তারা কিন্তু অনেক 97, 98 অলরেডি নাম্বার পেয়ে গেছে। আর তোমরা এই সিলেবাসে, তোমাদের যে সিলেবাস, এই সিলেবাসে কিন্তু তোমরা সত্যি পেতে পারো এত নাম্বার। কারণ নতুন যে সিলেবাস হয়েছে সেমিস্টার সিস্টেম, সেই সেমিস্টার সিস্টেমে কিন্তু পুরো নাম্বার পাওয়াটা খুবই চাপের। কারণ শর্ট প্রশ্ন যত বেশি হয় তত বেশি কিন্তু নাম্বার কাটার জায়গা থেকে, কারণ এমসিকিউ, তার মধ্যে ওএমআর শিটে গোল করা, যদি একটা ভুল হয়ে যায় তাহলে নাম্বার খেটে যাবে পুরোপুরি। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, টাটা।